আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব ট্রেড ফাইন্যান্স এন্ড ফরেন এক্সচেঞ্জের ৩ নাম্বার যে লেকচার শিট, ইন্টারন্যাশনাল ট্রেড পেমেন্ট মেথড অ্যান্ড ট্রেড সার্ভিস প্রোডাক্ট। এই অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রশ্ন হবেই। আমরা গতদিন দেখেছিলাম ৩ নাম্বার পর্যন্ত দেখেছিলাম। বিশ্বব্যাপী কতগুলি ট্রেড পেমেন্ট পদ্ধতি আছে, এগুলোর নাম দিয়ে সংক্ষেপে বিবরণ দিতে হবে। এটা দেখেছিলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর আজকে ৪ নাম্বার দেখব অগ্রিম নগদ অর্থের অধীনে রপ্তানিকারকের ঝুঁকি সম্পূর্ণরূপে সুরক্ষিত। তো বিষয়টা কিরকম এটা একটু বললে আপনারা বানে লিখতে পারবেন। অগ্রিম নগদ অর্থের অধীনে রপ্তানিকারকের ঝুঁকি সম্পূর্ণরূপে সুরক্ষিত। অর্থাৎ আমরা যদি বিদেশে বা কোনো জায়গায় যদি রপ্তানি করি, কোনো পণ্য রপ্তানি করি, তৈরি পণ্য রপ্তানি করি, ধরেন পোশাক, তাহলে যার কাছে রপ্তানি বা যে দেশে রপ্তানি করতেছি সে যদি আমাদের কাছ থেকে ক্যাশ টাকায় নেয়, তাহলে কি আমাদের কাছে ঝুঁকি থাকবে? কোনো ঝুঁকি থাকবে না। মানে সম্পূর্ণ পেমেন্ট দিয়ে সে নিচ্ছে, আগেই পেমেন্ট দিয়ে টাকাটা নিচ্ছে। মনে করেন ধরেন ১ কোটি টাকার মাল সে নিবে, সে ১ কোটি টাকা আগে আমাদের ১ মাস আগেই টাকাটা দিয়েছে, তাহলে আমাদের কি কোনো ঝুঁকি আছে? আমরা তো রপ্তানিকারক, আমাদের তো কোনো ঝুঁকি নেই, কারণ টাকাটা আমরা আগেই পেয়েছি। সেই কথা এখানে বলা আছে যে অগ্রিম নগদ, মানে নগদ যে টাকাটা সেটা অগ্রিম অর্থের অধীনে রপ্তানিকারকের ঝুঁকি সম্পূর্ণরূপে সুরক্ষিত। তাহলে এখানে যে ঝুঁকি থাকবে, আমরা যে রপ্তানি করতেছি বাইরের দেশে, আমাদের এখানে কোনো ঝুঁকি থাকবে না। সে পণ্য নেবে কি নিবে না, বা পণ্য ফেরত পাঠাবে, বা কোনো সমস্যা হবে, বা এরকম মানে হয়তো পণ্য ফেরত পাঠাতে পারে। আমাদের প্রোডাক্ট যদি কোয়ালিটি খারাপ হয় সেক্ষেত্রে ফেরত পাঠাতে পারে, বাট সে পণ্য নেবে না ওইরকম কোনো তাকে নিতেই হবে, কারণ সে অগ্রিম টাকা দিয়েছে। তো সেই কথাই এখানে বলা আছে প্রশ্নে, যে যদি অগ্রিম টাকা দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে রপ্তানিকারকের ঝুঁকি সম্পূর্ণ সুরক্ষিত। এটা যাচাই করুন বা আপনি মন্তব্য করুন, বা এরকম বলা আছে। তো এখানে এই জিনিসটা আপনি বানিয়ে রাখতে পারবেন সহজেই। এখানে যে পয়েন্টগুলো ইউজ করা হয়েছে আমি পুরোটা পড়ছি না। যে নিশ্চিত অর্থ প্রদান নিশ্চিত, এখানে নিশ্চিত অর্থ প্রদান করছে, এক্ষেত্রে আমাদের কোনো আর ঝুঁকি থাকছে না যে সে পণ্য নিবে কি নিবে না, বা কোনো সমস্যা করবে, বা পরে ডেলিভারি চাইবে, এরকম কোনো কিছু থাকবে না। কোনো ক্রেডিট ঝুঁকি নেই, মানে কোনো ক্রেডিট ঝুঁকি বলতে কোনো বকেয়া ঝুঁকি নেই, কোনো বকেয়া ঝুঁকি থাকবে না। কোনো মুদ্রার ঝুঁকি নেই, কোনো মুদ্রা মানে আমাদের যে মুদ্রার মানের যে ওঠানামা হয়, সে মুদ্রার মানের ওঠানামার কোনো ঝুঁকি থাকবে না। যে আমরা হয়তো ১ মাস পরে, ১ মাস আগে যেটা ডিল হয়েছে ১ মাস পরে সেটা দেখা যাচ্ছে মুদ্রা হয়তো ওঠানামা করতে পারে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সেই কোনো ঝুঁকি নেই। চালানো চালানের উপর নিয়ন্ত্রণ, আমাদের চালানের উপর নিয়ন্ত্রণ থাকবে, সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে আমাদের। আমরা যে চালান মূল্যে যেটা পাঠাবো, সেই যে মূল্যে যেটা ছিল সেই মূল্যে আমরা পাঠাবো। সেখানে যদি পণ্য দ্রব্যের দাম বাড়ে বা কমে, সেক্ষেত্রে কোনো সমস্যা বা সেটা আমাদের লিপিবদ্ধ হবে না। নিম্ন লেনদেন খরচ, আমাদের লেনদেন খরচ নিম্ন হয়, কারণ যদি অগ্রিম টাকা কেউ পেমেন্ট করে তাহলে আমাদের কাছে লেনদেন খরচ নিম্ন হয়। এছাড়া এগুলি পয়েন্ট ছাড়াগুলো আপনি আপনার মতো করে বানিয়ে লিখতে পারেন এখানে, কারণ এই প্রশ্নটা বানিয়ে লেখার মতো একটা প্রশ্ন। যদি অগ্রিম দেয় তাহলে রপ্তানিকারকের কোনো প্রকার ঝুঁকি থাকে না। তো এখানে এই 5টি পয়েন্ট ইউজ করা আছে। আচ্ছা, তারপর 5 নম্বর বলা আছে পয়েন্ট, মানে প্রশ্নটা খুব বেশি যে গুরুত্বপূর্ণ তা না। 5 নম্বর বলা আছে, হোয়াট আর দ্য রোল অফ ব্যাংক আন্ডার ডকুমেন্টারি কালেকশন। ডকুমেন্টারি কালেকশনের অধীনে ব্যাংকের ভূমিকাটা কি? ডকুমেন্টারি সংগ্রহ বা ডকুমেন্টারি কালেকশনের অধীনে ব্যাংকের ভূমিকা কি? তো ডকুমেন্টারি সংগ্রহের অধীনে উভয় পক্ষের জন্য ঝুঁকি কমিয়ে রপ্তানিকারক এবং আমদানিকারকের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্যের লেনদেন সহজতর করতে ব্যাংকগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডকুমেন্টারি সংগ্রহের ব্যাংকের ভূমিকা নিম্নরূপ বর্ণনা করা হলো।
তাহলে এই যে ডকুমেন্টারি সংগ্রহ, ডকুমেন্টারি কালেকশন, এই এই জিনিসটা কি আমাদের কাছে, এটা আগে দেখেছিলাম আমরা যে বিভিন্ন রকম আমাদের যে ইয়ে আছে, উম, এই যে বিশ্বব্যাপী কতগুলি, আমরা আগের দিন যেটা দেখেছিলাম, বিশ্বব্যাপী কতগুলি ট্রেড পেমেন্ট উপলব্ধ আছে সেগুলোর নাম দিতে বলছে, মানে যতগুলো এর মধ্যে একটা হচ্ছে ডকুমেন্টারি কালেকশন। তাহলে ডকুমেন্টারি কালেকশন এই সম্বন্ধে আমাদের ওখানে বলছে, ডকুমেন্টারি কালেকশন যে রপ্তানিকারক, ডকুমেন্টারি কালেকশন জিনিসটা কি, যে রপ্তানিকারক কর্তৃক প্রেরিত পণ্যের ডকুমেন্ট গ্রহণ সাপেক্ষে যখন আমদানিকৃত পণ্যের মূল্য পরিশোধ করে তখন তাকে ডকুমেন্টারি কালেকশন পদ্ধতি বলে। তাহলে ডকুমেন্টারি কালেকশন পদ্ধতিটা কি, রপ্তানিকারক পণ্যের চালানের যে চালান পাঠাবে, যে কাগজপত্র পাঠাবে, সেই কাগজপত্র আমদানিকারক ওই কাগজপত্র গ্রহণ করে ওই কাগজপত্র অনুযায়ী, মানে কাগজপত্রের অনুযায়ী টাকা দিয়ে তারপর কাগজপত্রগুলো, মালের কাগজপত্রগুলো সে গ্রহণ করবে। এটাই হচ্ছে আমাদের কাছে ডকুমেন্টারি কালেকশন। এই ডকুমেন্টারি কালেকশন আবার এখানে আমাদের দুই ধরনের কথা বলা আছে, একটা হচ্ছে ডকুমেন্টারি এগেইনস্ট পেমেন্ট, আর একটা আছে ডকুমেন্টারি এগেইনস্ট অ্যাকসেপ্টেন্স। হ্যাঁ, এটা আমরা গতদিন আলোচনা করেছিলাম, আপনারা ওটা একটু দেখবেন বা পড়বেন, এটা তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। আচ্ছা, আমরা ডকুমেন্টারি কালেকশন এখানে দেখতেছি প্রশ্নটা। তো ডকুমেন্টারি কালেকশন বা ডকুমেন্টারি সংগ্রহের অধীনে ব্যাংকের ভূমিকা কি? তাহলে ব্যাংক কি ভূমিকা পালন করে? ব্যাংক অবশ্যই সেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা মধ্যস্থতা কারবারি হিসেবে ভূমিকা পালন করে। এটা যদি আমাদের একজন যদি রপ্তানিকারক হয় তাহলে এটা ব্যাংক, এটা হচ্ছে আমদানিকারক। তাহলে এ কি করছে, পণ্য পাঠার সাথে সাথে একটা কাগজও পাঠিয়ে দিচ্ছে, চালান পাঠিয়ে দিচ্ছে। সেই চালানটা কিসের মাধ্যমে আসতেছে? ব্যাংকে আসতেছে। সে ব্যাংকে আসতেছে, তখন এই পণ্যের চালান যখন আমদানিকারক পণ্যের চালান যখন নিবে, গ্রহণ করবে, কাগজপাতি যখন গ্রহণ করবে, তখন টাকাটা দিয়ে টাকা পরিশোধ করে গ্রহণ করবে। এটার নামই হচ্ছে ডকুমেন্টারি কালেকশন। অর্থাৎ এই রপ্তানিকারক পাঠাইছে ব্যাংকের মাধ্যমে, ব্যাংক থেকে গ্রহণ করতেছে আমাদের আমদানিকারক, এবং সেই চালান অনুযায়ী বা সেই নথি অনুযায়ী টাকাটা দিয়ে সে নথিটা গ্রহণ করছে। এটার নাম হচ্ছে ডকুমেন্টারি কালেকশন। মানে আমরা ব্যাপারটা এটা থেকে কিন্তু বুঝতে পারতেছি ডকুমেন্টারি কালেকশন বলতে কি। ডকুমেন্টারি বলতে আমরা কাগজপত্র, কোনো বৈধ জিনিসপত্র, যে ডকুমেন্টের মানে কাগজ আছে, ডকুমেন্ট সেটাকে বলে, সেটা সংগ্রহ। কালেকশন বলতে সংগ্রহ। তাহলে সংগ্রহ করছে কিসের জন্য? যে আমাদের পণ্যের যে বৈধতার কপিটা আমাদের থাকা দরকার। আপনি যে বিদেশ থেকে মাল নিয়ে আসেন, এটা তো বৈধ না অবৈধ, এটা কেমনে প্রমাণ করবেন? আপনার সেটা কাগজ থাকবে, তাই না? এসি কাগজ থাকবে, ডকুমেন্ট থাকবে বিভিন্ন। সেই ডকুমেন্টটা সংগ্রহ করার জন্য ব্যাংক থেকে যখন ডকুমেন্ট সংগ্রহ করবেন তখন ব্যাংকে টাকাটা পরিশোধ করবে, সেই জিনিসটা ডকুমেন্টারি কালেকশন। কারণ এখানে ব্যাংকের ভূমিকা কি? ব্যাংক অবশ্যই তাহলে কি করতেছে? মধ্যস্থতা কারবারি হিসেবে ভূমিকা পালন করতেছে। মধ্যস্থতা কারবারি হিসেবে ভূমিকা পালন করতেছে, নথি হ্যান্ডেলিং করতেছে। ব্যাংক কি করতেছে? রপ্তানিকারকের কাছ থেকে নথি নিয়ে আমদানিকারককে দিচ্ছে। এখানে নথি কি করতেছে? হ্যান্ডেলিং করতেছে ব্যাংক। তারপরে আছে ঝুঁকি প্রশমন। ব্যাংক এক্ষেত্রে যে কাগজের যে বিভিন্ন প্রকার মিসম্যাচ থাকে, কোনো ডাটার যদি মিসম্যাচ থাকে, তাহলে সেই ক্ষেত্রে ব্যাংকের ঝুঁকিগুলো বহন করে। বা কাগজ যদি হারিয়ে যায়, ছিঁড়ে যায়, ফাটিয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে ব্যাংকের ঝুঁকিগুলো বহন করে। এক্ষেত্রে আমাদের বীমা করা থাকে, প্রত্যেকটা ডকুমেন্টারি কালেকশন এগেইনস্টে বীমা করা থাকে। পেমেন্ট হ্যান্ডেলিংও ব্যাংক করে থাকে। কারণ যখন রপ্তানিকারকের কাছ থেকে তখন ব্যাংক ডকুমেন্টগুলো নিবে এবং তারপর আমদানিকারককে দিবে, তখন অবশ্যই পেমেন্টটা আমদানিকারকের কাছ থেকে নিয়ে নিবে। তাহলে আমদানিকারকের কাছ থেকে নিয়ে কাকে দিবে? রপ্তানিকারককে দিবে, তার কমিশন কেটে নিয়ে। তাহলে এই যে পেমেন্টটা কি করছে? পেমেন্টটা হ্যান্ডেলিং করছে। তারপরে যোগাযোগের চ্যানেল, আমদানিকারক এবং রপ্তানিকারকের মধ্যে একটা যোগাযোগ চ্যানেল তৈরি করে আইনি সম্মতি, অর্থ প্রদানের আইনি সম্মতি বলতে আমাদের এখানে বিভিন্ন বাণিজ্যিক আইন আছে, সেই বাণিজ্যিক আইন অনুযায়ী সেটা আমাদের এই ইয়েটা কাজ করে, ব্যাংকগুলো কাজ করে। অর্থ প্রদানের নির্দেশাবলী, অর্থ প্রদানের নির্দেশাবলী হিসেবে কাজ করে। এখানে দেখুন, এখানে বলা আছে, এই বিষয়টা আরেকবার দেখুন। পণ্য প্রেরণের চুক্তির অনুযায়ী বিক্রেতা তার ব্যাংকে প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন পরিবহন নথি, বীমা নথি ইত্যাদি হস্তান্তর নির্দেশ করে, যেন ক্রেতার
ব্যাংকে উক্ত ডকুমেন্ট প্রদান করে এবং ক্রেতার কাছ থেকে চালানের মূল্য পাওয়ার সাপেক্ষে ডকুমেন্টগুলি যেন ক্রেতাকে প্রদান করে। একেই বলে ডকুমেন্ট এগেইনস্ট পেমেন্ট। ডকুমেন্ট এগেইনস্ট পেমেন্ট মানে কি, ডকুমেন্টের সাপেক্ষে, মানে পেমেন্টের সাপেক্ষে ডকুমেন্টটা তাকে প্রদান করা হয়। সে যদি পেমেন্টটা দেয় তাকে আমরা কি করব, ডকুমেন্টগুলো দিয়ে দিব। এটা হচ্ছে ডকুমেন্ট এগেইনস্ট পেমেন্ট। আর এটা হচ্ছে কি, ডকুমেন্ট এগেইনস্ট অ্যাকসেপ্টেন্স। ডকুমেন্ট এগেইনস্ট অ্যাকসেপ্টেন্সটা কি, এই যে ডকুমেন্ট এগেইনস্ট অ্যাকসেপ্টেন্স, এখানে আমাদের বলে ব্যাংক আমদানিকারকের কাছ থেকে শিপিং নথি উপস্থাপন করে এবং ভবিষ্যতে তারিখে অর্থ প্রদানের প্রতিশ্রুতিযুক্ত বিনিময় বিল স্বাক্ষরিত গ্রহণযোগ্যতা সংগ্রহ করে। তারপর ব্যাংক সংগৃহীত বিল আমদানিকারকের ব্যাংকে পরিপক্কতার পরে অর্থ প্রদানের জন্য পাঠায়। তাহলে এখানে অ্যাকসেপ্টেন্স বলতে ব্যাংক আমদানিকারকের কাছ থেকে, তো ব্যাংক হচ্ছে আমরা টাকাটা নিবে, যেটা ডকুমেন্টারি এগেইনস্ট পেমেন্ট যেটা, সেটা। আর এই টাকাটা পাওয়ার পর যখন ব্যাংক রপ্তানিকারকের কাছ থেকে যখন টাকাটা পেমেন্ট করবে, সেটা হচ্ছে আমাদের কাছে ডকুমেন্ট এগেইনস্ট অ্যাকসেপ্টেন্স। আচ্ছা, এটা আমাদের যে এর আগে যে লেখা আছে ওখানে আমাদের ক্লিয়ার করা আছে। তাহলে এখানে আমাদের 7-8টা দেওয়া আছে, পয়েন্ট দেওয়া আছে, তারপরে দেওয়া আছে নিষ্পত্তি। 7-8টা পয়েন্ট দেওয়া আছে, এখানে 5টা পয়েন্ট অবশ্যই আমাদের জরুরি। এবং এই পয়েন্ট, এই কোশ্চেনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে ডকুমেন্টারি কালেকশনের অধীনে বা ডকুমেন্টারি কালেকশনের বেলায় ব্যাংকের ভূমিকা কি। তাহলে আমাদের ব্যাংকের ভূমিকা এরকম ভাবে আমরা এটা বানি লেখার সুযোগ আছে যথেষ্ট। আচ্ছা, তো 6 নম্বর বলা হচ্ছে হাউ মেনি পার্টিস আর দেয়ার ইন ডকুমেন্টারি কালেকশন, নেম দিস। তাহলে এখানে বলছে যে ডকুমেন্টারি কালেকশনের সময় কতগুলো পক্ষ থাকে, হ্যাঁ, কতগুলো পক্ষ আছে ডকুমেন্টারি কালেকশনের বেলায়, প্রত্যেকের নাম দিতে বলছে। ডকুমেন্টারি কালেকশনের সময় খেয়াল করে দেখো, ডকুমেন্টারি কালেকশনের সময় কতগুলো ব্যাংক থাকে বা কতগুলো পক্ষ এখানে আছে। তো পক্ষ হচ্ছে আমাদের রপ্তানিকারক, তারপর রপ্তানিকারকের ব্যাংক, তাই না? রপ্তানিকারক বিক্রেতা, তারপরে বিক্রেতার ব্যাংক থাকবে, তারপরে আমদানিকারক, আমদানিকারকের ব্যাংক থাকবে। এই তো। তাহলে এখানে আমাদের যে চ্যানেলগুলো কাজ করতেছে, যে দুইটা ব্যাংক, একটা আমদানিকারকের ব্যাংক, একটা রপ্তানিকারকের ব্যাংক, আর একজন রপ্তানিকারক আর একজন হচ্ছে আমদানিকারক। এই 4টি পক্ষ আমাদের এখানে আছে। তো এটা ব্যাখ্যা, এই 4টি পক্ষ যদি মনে রাখতে পারেন তাহলে আপনি ব্যাখ্যা সহজে লিখতে পারেন। কারণ প্রথম পক্ষই হচ্ছে আমাদের রপ্তানিকারক বা বিক্রেতা। তারপর বিক্রেতা যে বিক্রয় করবে, এটা তো আরেক দেশে যখন ক্রেতা থাকবে, সেই ক্রেতার সঙ্গে তো সরাসরি কথা ওরকম ভাবে হবে না। তখন ব্যাংক অর্থ প্রদানের যে লেনদেনটা হবে, সেই লেনদেনটা হচ্ছে ব্যাংকের মাধ্যমে হবে। তো রপ্তানিকারক তো তখন অন্য দেশে আসে, সেই ব্যাংকের সাথে যোগাযোগ করবে না। রপ্তানিকারক কি করবে, তার দেশের যে ব্যাংক আছে সেই ব্যাংকের সাথে সে যোগাযোগ করবে। তার দেশের ব্যাংক কি করবে, গ্লোবালি তখন অন্য একটা মানে যে দেশে আছে সেই দেশের ব্যাংকের সাথে যোগাযোগ করবে, আমদানিকারকের ব্যাংকের সাথে যোগাযোগ করবে। আমদানিকারকের ব্যাংক আবার আমদানিকারকের সাথে যোগাযোগ করে আমাদের পণ্য হস্তান্তর করবে। তো এভাবে এখানে 4টি পক্ষ আছে, 4টি পক্ষ সংক্ষেপে আপনাকে বিবরণ দিতে হবে। তবে নামটা মনে রাখতে পারলে এগুলা ইয়ে করতে পারবেন। আর এখানে আমাদের অনেক ধরনের কথা আছে। আন্তর্জাতিক ব্যাংক গ্যারান্টির ব্যবহার কি? আন্তর্জাতিক ব্যাংক গ্যারান্টির ব্যবহার কি সংক্ষেপে লিখতে হবে আমাদের। এখানে বলা আছে আন্তর্জাতিক ব্যাংক গ্যারান্টি আন্তর্জাতিক বাণিজ্য, অর্থ এবং ব্যবসায়িক লেনদেনে বিভিন্ন উদ্দেশ্যে কাজ করে। আন্তর্জাতিক ব্যাংক গ্যারান্টি ব্যবহার নিম্নে আলোচনা করা হলো। বাণিজ্য লেনদেন, এখানে আমাদের বাণিজ্য লেনদেন, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে আমাদের অবশ্যই আমাদের ব্যাংক গ্যারান্টি, আন্তর্জাতিক ব্যাংক গ্যারান্টি দরকার হয়। খণ্ডকালীন চুক্তি, আমরা কোনো দেশের সাথে যদি খণ্ডকালীন চুক্তি করতে যাই, তাহলে সেই চুক্তির ক্ষেত্রে আমাদের আন্তর্জাতিক ব্যাংক গ্যারান্টি লাগবে। বিড বন্ড, বিড বন্ড হচ্ছে এক ধরনের নিশ্চয়তা পত্র, যার মাধ্যমে একজন ঠিকাদার কর্তৃক কোনো কাজের টেন্ডার দাতা অর্থাৎ মালিক পক্ষকে নিশ্চয়তা দেওয়া হয়, যদি ওই ঠিকাদার বিড পায় তবে সে টেন্ডারের চুক্তিতে উল্লেখিত শর্ত পূরণ সাপেক্ষে কাজ সম্পন্ন করবে। এই বন্ডগুলি সাধারণত ব্যাংক গ্যারান্টি আকারে ব্যাংকগুলি দ্বারা সরবরাহ করা হয়।
আচ্ছা, তারপরে পারফরমেন্স, এখানে অনেক ধরনের ইয়ে আছে। আন্তর্জাতিক ব্যাংক গ্যারান্টির ব্যবহার সমূহ: বিড বন্ড, পারফরমেন্স বন্ড, অগ্রিম প্রদানের নিশ্চয়তা, কাস্টমস এন্ড ট্যাক্স গ্যারান্টি, লিজ গ্যারান্টি। মানে আমাদের দেশীয় কারবারে যে জিনিসগুলো হয়, আহ, যেমন ঠিকাদাররা যে কাজ করে, বিভিন্ন জায়গায় যে ঠিকাদাররা কাজ করে, এটা হচ্ছে তারা ব্যাংকে এসে কিন্তু ব্যাংক গ্যারান্টির কথা বলে। আমরাও ব্যাংক গ্যারান্টি, যেটা নন ফান্ডেড বলে, তো এগুলা এগুলা ব্যাংক গ্যারান্টি গুলা আমরা কাস্টমারদের দিয়ে দিই। সেটা কিসের বিনিময়ে? কোন একটা এফডিআর এর বিনিময়ে, কোন একটা অ্যাকাউন্টে টাকা রাখছে সেটা লিয়েন করে দিয়ে দিই, এরকম। যে সে একটা ব্যাংকের কাছ থেকে প্রতিশ্রুতি চায়, যদি ওই ঠিকাদার কোনো কাজ করতে যদি টাকা দিতে ব্যর্থ হয়, তাহলে ব্যাংক সেটা টাকাটা পূরণ করবে, এইরকম একটা জিনিস। সেটা আন্তর্জাতিক ক্ষেত্রে কি কি কাজ ব্যবহার হয়? আমাদের আন্তর্জাতিক বাণিজ্য খণ্ডকালীন যে চুক্তি থাকে, বিড বন্ড, পারফরমেন্স বন্ড, অগ্রিম অর্থ প্রদানের নিশ্চয়তা, কাস্টমস এন্ড ট্যাক্স গ্যারান্টি, লিজ গ্যারান্টি। এখান থেকে আমরা 5টি বা 7টি তো না, 5টি আমরা পয়েন্ট দেওয়ার চেষ্টা করব, যে আন্তর্জাতিক ভাবে আমাদের ব্যাংক গ্যারান্টির ব্যবহারগুলো কি। অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটি। প্রত্যক্ষ ব্যাংক গ্যারান্টি এবং পরোক্ষ ব্যাংক গ্যারান্টি কি, এদের মধ্যে পার্থক্য করুন। প্রত্যক্ষ ব্যাংক গ্যারান্টি এবং পরোক্ষ ব্যাংক গ্যারান্টি কি? প্রত্যক্ষ ব্যাংক গ্যারান্টি দেশীয় লেনদেন, ব্যবসায় এবং ব্যবসা বাণিজ্যের মধ্যে জনপ্রিয়। প্রত্যক্ষ ব্যাংক গ্যারান্টিতে 3টি পক্ষ থাকে। একটি হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক, ঋণ গ্রহীতা, তহবিল বা পণ্যের প্রয়োজন, এবং সুবিধাভোগী যিনি তহবিল গ্রহণ করেন। এক্ষেত্রে প্রত্যক্ষ ব্যাংক গ্যারান্টি কি দেশীয় লেনদেন, ব্যবসায়ী এবং ব্যবসা মালিকদের মধ্যে জনপ্রিয়। প্রত্যক্ষ ব্যাংক গ্যারান্টিতে 3টি পক্ষ থাকে। একটা হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান, একটা হচ্ছে ঋণ গ্রহীতা যার তহবিল বা পণ্যের প্রয়োজন, আর একটা হচ্ছে সুবিধাভোগী যিনি তহবিল গ্রহণ করেন। তাহলে আর্থিক প্রতিষ্ঠান মানে ব্যাংক, এখন অবশ্যই মধ্যস্থতাকারী থাকবে। অর্থাৎ আমাদের এখানে 3টি পক্ষ কি কি? একটা হচ্ছে ঠিক যেমন বললাম, একটা হচ্ছে রপ্তানিকারক, তারপর একটা হচ্ছে ব্যাংক, আর একটা হচ্ছে আমদানিকারক। এই 3টি পক্ষ আমাদের কাছে থাকবে। তো পরোক্ষ ব্যাংক গ্যারান্টিতে বলা হচ্ছে, পরোক্ষ ব্যাংক গ্যারান্টি স্থানীয় বাণিজ্যের পরিবর্তে আন্তর্জাতিক বাণিজ্যের বেলায় প্রযোজ্য। একই হচ্ছে আমাদের প্রত্যক্ষ ব্যাংক গ্যারান্টিটা হচ্ছে কোথায়? তাহলে প্রত্যক্ষ ব্যাংক গ্যারান্টিটা হচ্ছে আমাদের তাহলে এটা আন্তর্জাতিক বাণিজ্যের বেলা হয়, ওটা দেশীয় বাণিজ্যের বেলা হয়। এক্ষেত্রে এই ব্যাংক গ্যারান্টিতে অন্যান্যদের থেকে আলাদা করার জন্য 4টি পক্ষ থেকে আর্থিক বিশ্বাসযোগ্যতার নিশ্চয়তা দিতে হয় এবং প্রক্রিয়া চূড়ান্ত করতে হয়। আন্তর্জাতিক সরবরাহকারীরা স্থানীয় ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ব্যাংকে 4টি পক্ষ জড়িত। এটা হচ্ছে স্থানীয় ক্রেতা, এটা হচ্ছে স্থানীয় ব্যাংক, বিদেশি সরবরাহকারী, বিদেশি ব্যাংক। তাহলে প্রত্যক্ষ ব্যাংক গ্যারান্টি হচ্ছে দেশীয় যে আমাদের প্রোডাক্টগুলো আছে, দেশীয় প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করবো এখানে। আর পরোক্ষ ব্যাংক গ্যারান্টি হচ্ছে যেগুলা আমাদের দেশীয় না, যেটা হচ্ছে যে বাণিজ্যটা স্থানীয় বাণিজ্যের পরিবর্তে দেশীয় বাণিজ্যের বেলায় এটি প্রযোজ্য। অনেক গুরুত্বপূর্ণ। এখানে প্রত্যক্ষ ব্যাংক গ্যারান্টি এবং পরোক্ষ ব্যাংক গ্যারান্টির মধ্যে পার্থক্য। তাহলে এই দুটো হচ্ছে, প্রত্যক্ষ ব্যাংক গ্যারান্টি হচ্ছে প্রত্যক্ষ ব্যাংক গ্যারান্টি হচ্ছে দেশীয়
তো স্থানীয় বাণিজ্য তিন পক্ষ যেমন আবেদনকারী, ক্রেতা এবং ঠিকাদার, ইস্যুকারী ব্যাংক, সুবিধা এবং সুবিধাভোগী, বিক্রেতা বা ঠিকাদার জড়িত থাকায় বিশ্বাসযোগ্যতা নিশ্চয়তা এবং প্রদান সম্পর্কিত গ্যারান্টি প্রত্যক্ষ ব্যাংক। ওখানে যে আপনার ব্যাংক বিভিন্ন রকম ভাবে এর আগে আমরা দেখলাম যে প্রত্যেকটা যে কোটা মানে আমাদের পেমেন্ট সিস্টেমের যতগুলো বাংলাদেশে বর্তমানে আছে সবগুলোরই আমাদের এখানে বিবরণ দিতে হবে। এখানে বলছে হোয়াট ইজ ফ্যাক্টরিং, হাউ ইট ইজ ডিফিকাল্ট ফর ফরফেটিং। এখানে ফ্যাক্টরিং কি, এটা ফরফেটিং থেকে মানে কিরকম ভাবে আলাদা সেটা আমাদের ব্যাখ্যা করতে হচ্ছে। তো প্রথমে যেটা দেখতে হবে ফ্যাক্টরিং এবং ফরফেটিং কি এটা দেখতে হবে, এটা একটু আমাদের আলোচনার বিষয় আছে। ফ্যাক্টরিং হচ্ছে খেয়াল করবেন, কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান তার বকেয়া বিল, প্রাপ্য হিসাব কমিশনে তৃতীয় কোনো পক্ষের নিকট বিক্রি করে স্বল্পমেয়াদী অর্থ সংস্থান করাকে আমাদের ফ্যাক্টরিং বলে। তাহলে ফ্যাক্টরিং হতে গেলে আমাদের কি লাগে, স্বল্পমেয়াদী অর্থ সংস্থান আমাদের লাগে। এক্ষেত্রে আমাদের তৃতীয় পক্ষের নিকট স্বল্পমেয়াদী অর্থ সংস্থান করাকে ফ্যাক্টরিং বলে। আচ্ছা, সাধারণত আমদানিকারককে দেশের কোনো ব্যাংক আমদানিকারক কর্তৃক মূল্য পরিশোধের নিষেধা দেয় এবং আমদানিকারক পরিশোধ না করলে ব্যাংক নিজে পরিশোধের নিষেধা দেয়। আচ্ছা, এই সময়ের আচ্ছা যে কোনো দুটি প্রতিষ্ঠানের মধ্যে কোনো ব্যবসায়িক কার্যক্রমের লেনদেন বিল বা ইনভয়েসের বিপরীতে টাকা পেতে বেশ কিছু সময় লাগে। আচ্ছা, তাহলে ফ্যাক্টরিং হচ্ছে আমাদের মূলত যদি ফ্যাক্টরিং এর সংজ্ঞায় যায় তাহলে এখানে আমাদের যত রকম আমাদের বকেয়া বিল, প্রাপ্য হিসাব, তৃতীয় কোনো ব্যক্তির নিকট থেকে বিক্রি, স্বল্পমেয়াদী অর্থ সংস্থান, স্বল্পমেয়াদী অর্থ সংস্থানটা আমাদের উল্লেখ করতে হবে আর কি, কারণ এটা হচ্ছে আমাদের কাছে ফ্যাক্টরিং। এই ফ্যাক্টরিং এর মধ্যে এখানে বলা আছে যে প্রতিষ্ঠানের মধ্যে দুইটি ব্যবসায়িক কার্যক্রমের লেনদেন বিল ইনভয়েসের বিপরীতে টাকা পেতে বেশ কিছু সময় লাগে। এই সময়ের মধ্যে কোনো আর্থিক প্রতিষ্ঠান সেই বিল বা ইনভয়েসের বিপরীতে প্রাপককে প্রতিষ্ঠানের স্বল্প সুদে ঋণ দিয়ে থাকে, যাতে এই প্রতিষ্ঠানটি ঋণের টাকা দিয়ে একই সময়ের মধ্যে কয়েক গুণ ব্যবসা করতে পারে। বিষয়টা হচ্ছে যে কোনো আর্থিক প্রতিষ্ঠান বা বিল বা ইনভয়েসের বিপরীতে যে প্রাপক আছে, যে প্রতিষ্ঠান আছে, সে প্রতিষ্ঠানকে স্বল্প সুদে আবার ঋণ দিয়ে থাকে। তারা কি করে, ফরফিটিং হচ্ছে কোনো ব্যবসা প্রতিষ্ঠান বকেয়া বিল দীর্ঘমেয়াদী যে অর্থ সংস্থান, এখানে বলা আছে দীর্ঘমেয়াদী যে অর্থ সংস্থান সেটা হচ্ছে ফ্যাক্টরিং। আচ্ছা, আচ্ছা, তাহলে ফরফিটিং হচ্ছে কোন ব্যবসায় প্রতিষ্ঠান বকেয়া বিল বলা আছে এখানে দীর্ঘমেয়াদী বা মধ্যমেয়াদী অর্থ সংস্থান করাকে ফরফিটিং বলে। ঠিক একই কথায় আমাদের এখানে স্বল্পমেয়াদী কথা থাকে, আর সেটা হচ্ছে ফ্যাক্টরিং। স্বল্পমেয়াদীটা হচ্ছে ফ্যাক্টরিং, আর আমাদের এখানে দীর্ঘমেয়াদী অর্থ সংস্থান থাকলে সেটা হচ্ছে আমাদের কাছে ফরফিটিং। স্বল্পমেয়াদী ভাবে যে অর্থটা সংস্থান করা হয় সেটা হচ্ছে ফ্যাক্টরিং, আর দীর্ঘ সময় অর্থ সংস্থান করাকে ফরফিটিং বলে। আচ্ছা,
এটা কিন্তু আমাদের থাকে পরীক্ষায়, হয় টিকায় থাকে অথবা প্রশ্নে থাকে। ফরফিটিং, ফিচারিং, ফ্যাক্টরিং এবং ফরফিটিং কি আলাদা করব এভাবে। আচ্ছা, আমাদের বিওপি এবং বিওটির কথা বলা ছিল। বিওপি ব্যালেন্স অফ পেমেন্ট, আর হচ্ছে ব্যালেন্স অফ ট্রেড। তো বিওপি হচ্ছে এর মধ্যে দৃশ্যমান এবং অদৃশ্যমান যত রকম দৃশ্যমান অদৃশ্যমান যত রকম পণ্য সামগ্রী রয়েছে, হ্যাঁ, সবগুলো আমাদের এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। আর ব্যালেন্স অফ ট্রেড এর মধ্যে শুধুমাত্র দৃশ্যমান যেগুলো, শুধুমাত্র দৃশ্যমান যে আইটেম গুলো আমরা বিদেশে পাঠাইছি অথবা বিদেশে আনছি, সেগুলো হচ্ছে ব্যালেন্স অফ ট্রেড এর মধ্যে যাবে। আচ্ছা, এটা এক ভাই বলেছিল, যাই হোক, তার উদ্দেশ্যে বলে দিলাম। আর এখানে আমাদের ফ্যাক্টরি এবং ফরফিটিং এর মধ্যে পার্থক্য বলা আছে, যে আমাদের সংখ্যাটা যদি দেখি তাহলে আমরা এটার পার্থক্য সহজে লিখতে পারবো। আর আহ, শেষে আমাদের প্রশ্নের শেষে কিছু সেন্সর দেওয়া আছে আমাদের। সেই সেন্সর গুলো কিন্তু আপনারা আহ, নাড়বেন না। তো এটা আমাদের যে কোর্সটা গুরুত্বপূর্ণ, এগুলো একবার দেখে যাবেন, এগুলো খুব বেশি কিন্তু আমাদের কাছে অতটা জটিল মনে হবে না। বাংলাদেশে বাংলাদেশে ভালো আমদানির জন্য ক্রেতার ক্রেডিট সুবিধা ইতিবাচক, মানে যে ঋণ সুবিধা নেবে সেটা ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব আলোচনা করে। ক্রেডিট সুবিধা যেমন ঋণ নিচ্ছে, তার ইতিবাচক এবং নেতিবাচক সুবিধা আলোচনা করতে বলছে। তো এটা আমরা ইতিবাচক এবং নেতিবাচক সুবিধা অনেক ধরনের আছে, সেটা আমরা লিখতে পারবো। ইতিবাচকের মধ্যে আছে আমাদের তহবিলের এক্সেস, আমরা তহবিলে সহজে সহজে তহবিল পেতে পারি, আমরা আমদানি বৃদ্ধি করতে পারি, প্রতিযোগিতামূলক সুবিধায় আমরা টিকে থাকতে পারি। আর নেতিবাচক হচ্ছে বিদেশি ঋণদাতার উপর নির্ভরশীলতা, মুদ্রা ঝুঁকি, ঋণের বোঝা, দেশীয় শিল্পের উপর প্রভাব, এরকম। তাহলে এটা হচ্ছে আমাদের আমদানির জন্য বলা আছে। আর পরেরটা হচ্ছে আমাদের, এটা শেষ বলা আছে, হোয়াট আর দ্য জেনারেল এসি আর স্ট্যান্ডার্ড এসি। জেনারেল এসি এবং স্ট্যান্ডার্ড এসির মধ্যে পার্থক্য বলছে। তো এখানে বলছে লেটার অফ ক্রেডিট হলো ব্যাংকের কাছ থেকে একটি প্রতিশ্রুতি যে ক্রেতা অর্থাৎ আমদানিকারক তার অর্থ প্রদানের বাধ্যবাধকতা পূরণ করবে এবং সময় মতো। আচ্ছা, তো তারপর বলছে লেটার অফ ক্রেডিট, একটু বলা আছে লেটার অফ ক্রেডিট ব্যাংকের কাছ থেকে একটি প্রতিশ্রুতিপত্র যেখানে ক্রেতা অর্থাৎ আমদানিকারক অর্থ প্রদানের বাধ্যবাধকতা পূরণ করবেন এবং সময় মতো চালানো অর্থ পরিশোধ করবেন। ইস্যুকারী ব্যাংকের ভূমিকা হলো ক্রেতার অর্থ প্রদান নিশ্চিত করা, ক্রেতার অর্থ প্রদান নিশ্চিত করা, ক্রেতার বাধ্যবাধকতা পূরণ করতে অক্ষম হলে ব্যাংক বিক্রেতাকে অর্থ প্রদান। অন্যদিকে একটি স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিট হলো একটি সেকেন্ডারি পেমেন্ট পদ্ধতি যেখানে বিক্রেতা ক্রেডিট লেটারের শর্ত পূরণ করলে ব্যাংক পেমেন্টের। Recording stopped. একটি স্ট্যান্ডবাই লেটার অফ ক্রেডিট হলো একটি সেকেন্ডারি পেমেন্ট পদ্ধতি যেখানে বিক্রেতা ক্রেডিট লেটারের শর্ত পূরণ করলে ব্যাংক পেমেন্টের গ্যারান্টি দেয়। তাহলে এখানে কিছু শর্ত আছে, শর্তটা যদি পূরণ করে তাহলে সেখানে, অর্থাৎ স্ট্যান্ড বাই লেটারে আমাদের বিক্রেতার কিছু ক্রেডিট লেটারের শর্ত থাকে, সেই শর্তগুলো পেমেন্টের সাপেক্ষে যে গ্যারান্টিটা দেয় সেটা হচ্ছে আমাদের কাছে স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিট। তো এই দুটা প্রশ্নে আমাদের ভালো আছে দুটাই, জেনারেল এসি
এবং স্ট্যান্ড বাই এলসি। তো স্ট্যান্ড বাই এলসি হচ্ছে একবার খুবই স্টার্ট থাকবে, এটা আসার সম্ভাবনা রয়েছে, থাকার সম্ভাবনা রয়েছে না। এই অধ্যায় আমাদের মোটামুটি 3 নম্বর অধ্যায় আমাদের শেষ। এরপর আমরা 4 নম্বর অধ্যায়, আগামী দিন আমরা 4 নম্বর অধ্যায় দেখব। আর এই অধ্যায়ের যে অঙ্কগুলো আছে আমরা আগামী মাসে 1 তারিখ থেকে শুরু করবো ইনশাল্লাহ। আজকে 12 তারিখ, আগামী মাসে 1 তারিখ থেকে শুরু করবো। তো এর পরবর্তী ক্লাস হচ্ছে ট্রেজারি ম্যানেজমেন্ট। ট্রেজারি ম্যানেজমেন্ট যাদের আছে তারা একটু প্লিজ এই লাইনটা কেটে দিয়ে আরেকবার জয়েন করবেন। তাহলে আজকে এখানে রাখছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।